এ হলো আমাদের গল্পের নায়িকা পিচ্চিটে, যে কিনা জন্মের পর তার বাবাকে দেখতে পায়নি। তার বাবার একটা ভয়ঙ্কর রোগের কারণে তিনি মারা গেছেন। চল আস্তে আস্তে জানতে পারবে। টের মা জিসু তাকে বাবা মারার পর অনেক কষ্ট করেই বড় করেছে, কখনো কষ্ট বুঝতে দেয়নি। তিনি কৃষিনী। স্বামী মৃত্যুর আগে তাকে 1 বিঘা জমি দিয়ে গেছিল, শুধুমাত্র যাতে মেয়েটাকে পেলে বড় করতে পারে। 1 বিঘা জমির উপর নির্ভর করেই জিসু তার মেয়েটাকে বড় করছে। স্বামী মৃত্যুর পর সে টেকে নিয়ে গ্রামেই আসছে, আর গ্রামেই টে ছোট থেকে বড় হয়েছে। টেকে সেখানে এসে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছে, যেন টে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে। টেকে সে সবসময় স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো এবং অনেক টেক কেয়ার করতো। এত কাজের মধ্যেও সে টেকে সময় দিত। এই বাবা মরা মেয়েটাকে কখনো বাবার কষ্ট বুঝতে দেয়। টে অবশ্য বাড়ি থেকে স্কুলে যাওয়ার এবং স্কুল থেকে বাড়ি আসার পথ চিনত, কিন্তু সে একা যাওয়া আসা করতো না, কেননা যিশু নিষেধ করেছে এরকম করতে। টে যে প্রাইমারি স্কুলে পড়তো সেটা ছিল গার্লস স্কুল, এবং প্রাইমারি স্কুল বলে টে সবার সাথেই কম বেশি বন্ধুত্ব আছে এবং এখানে সবাই সবার সাথে মেলামেশা করে। তো স্কুল ছুটির পর এমনই একদিন টে মাঠে দাঁড়িয়েছিল তার মায়ের অপেক্ষায়, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তার মা যিশু তাকে নিতে আসে না, তাই সে একাই বাড়িতে চলে আসে। টে এসে দেখতে পায় তার মা বিছানায় শুয়ে আছে। যিশু যখন বুঝতে পারে ঘরে কেউ ঢুকেছে, তখন সে চোখ করে তাকিয়ে দেখে তার মেয়ে টে। টে, আমাকে একটু পানি এনে দিবি মা, পানিটা নিতে পারছি না। খুবই কাঁপা কাঁপা গলায় যিশু টেকে বলে। বোঝা যাচ্ছিল তার শরীরটা খুব একটা ভালো নেই। টের এই দৃশ্য দেখে খুবই খারাপ লাগে। তার মাকে তো সকালেই সে সুস্থ দেখে গেছে। এই নাও মা, পানিটা খেয়ে নাও। জানি সে পানিটা খাওয়ার পর আমার কতটা শান্তি লাগছে। আমি এতক্ষণ পানিটা নিতেই পারছিলাম না, খুব দুর্বল লাগছিল। আসলে আমি খেতে কাজ করছিলাম তোকে স্কুলে দিয়ে আসার পর। হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আমি মাঠে আর দাঁড়াতে পারিনি। ঘরে এসে বিছানায় শুয়ে গেছি, আর তোকেও নিয়ে আসতে পারিনি স্কুল থেকে। এমন কাউকে এখানে আশেপাশে চিনিও না যে যাকে বলবো আমার মেয়েটাকে একটু স্কুল থেকে এনে দিন রে। ভালো করেছো মা, আমি তো বড় হয়েছি, এখন তো আমি একটু একা যাওয়া আসা করতে পারি। আর তোমার এই অবস্থা, তুমি আমাকে কেন আনতে যাবে? তুমি রেস্ট করো মা, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না এত। টে তার মায়ের সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো, তার ভিতরটা ভাঙচুর হয়ে যাচ্ছিল। টের মা ছাড়াই দুনিয়াতে কেউ নেই, আর মায়ের কিছু কষ্ট দেখলে টে সহ্য করতে পারে না। বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছিল টে, তারপরও তার মায়ের সামনে সে শান্ত ছিল। বেশ কয়েকদিন টে স্কুলে যায়নি, কেননা অসুস্থ মাকে ঘরে রেখে সে কীভাবে স্কুলে যাবে। টে ঘরে থেকে তার মায়ের সেবা করত, মায়ের যা যা লাগতো এনে দিত। কিন্তু যিশুর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, ভালো হওয়ার বদলে সে সুস্থ হচ্ছিল না। এসব দেখে টের অনেক বেশি খারাপ লাগছিল। কয়দিন টেই খেতে কাজ করতে যায়, যেহেতু তার মা অসুস্থ। টে, মা আমার, তুই স্কুলে ফাঁকি দিস না, তুই স্কুলে চলে যা, আমার চিন্তা করতে হবে না, আমি তো আজ আছি কাল নেই। আমার জন্য কি তুই স্কুল ফাঁকি দিবি, নিজের জীবনটাকে সংকটে ফেলবি? যিশুর মুখে আজ আছি কাল নেই কথাটাই টেকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। টের যিশু ছাড়া কেউ নেই। মা, এমন কথা মুখে এনো না যে আজ আছি কাল নেই। তোমাকে আমি মরতে দেব না, আমার জীবন দিয়ে হলো আমি তোমার প্রাণ রক্ষা করব। এরপরে টে রুম থেকে বেরিয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, চলতে থাকলে আমি আমার মাকে সুস্থ করতে পারবো না। আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, কী করব আমি? আমার মাকে কী করে সুস্থ করে তুলবো? আমার মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই, আমার মাকে আমার সুস্থ করতেই হবে। এরপরটা এর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে তার বাবার দিয়ে যাওয়া 1 বিঘা জমি বিক্রি করে শহরে চলে যাবে এবং সেখানে গিয়ে টাকা কামিয়ে গ্রামে এসে তার অসুস্থ মাকে সুস্থ করবে সেই টাকা দিয়ে। কিন্তু এ বিষয়ে সে তার মাকে বলবে না, তাহলে তার মায়ে ওই 1 বিঘা জমি বেচতে দিবে না। 2-3 দিনের মধ্যে সে 1 বিঘা জমি বিক্রি করে বেশ কিছু টাকার বিনিময়ে। এবার সিদ্ধান্ত একটাই, এ টাকা দিয়ে সে ঢাকা শহরে যাবে। ঢাকা শহরে ভালো কাজ আছে। মা, আমি তোমাকে আর এই অসুস্থ অবস্থায় দেখতে পাচ্ছি না, খুব শীঘ্রই আমি তোমাকে সুস্থ করে তুলবো, তোমাকে আমি ডাক্তার দেখাবো মা। মা, আমার সুস্থতার মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা, আর তুই আমাকে ডাক্তার কি করে দেখাবি? টাকা কোথায় পাবি? মা, আমি শহরে যাব, ওখানে গিয়ে আমি কাজ করব, আর কাজ করে যে টাকাগুলো ইনকাম করব ওগুলো দিয়ে গ্রামে এসে তোমার চিকিৎসা করাবো, এটা আমার প্রমিস। শহরে যাওয়ার জন্য টাকা পাবি কোথায়? যে প্রমিস রাখতে পারবি না সেই প্রমিস তুই আমাকে কেন করছিস মা আমার? হ্যাঁ মা, আমি কথাটা রাখতে পারবো, তুমি চিন্তা করো না। তোমাকে বাবা যে 1 বিঘা জমি দিয়ে গেছিলো, ওই জমিটা বিক্রি করে ওই টাকা দিয়ে আমি শহরে যাচ্ছি মা। তোর বাবার জমিটা বিক্রি করে দিয়েছিস তুই, মানে কি? আর তুই চলে যাচ্ছিস মানে? তুই একটা বারও তো আমাকে জিজ্ঞেস করলি না, তোর বাবার স্মৃতিটা বিক্রি করে দিলি? এ হলো ন্যামজন, যিশুর স্বামী আর টের বাবা। ইনি হচ্ছে টে জন্মের পর এনাকে দেখতে পাননি, অর্থাৎ ইনি একদিন ব্রেন ক্যান্সারে মারা। টে তখন গালে হাত দিয়েছে আর চোখে টপ টপ পানি। মা, আমি যদি তোমাকে বলতাম ওই 1 বিঘা জমি বিক্রি করে দেওয়ার বদলে, তাহলে তুমি আমাকে বিক্রি করতে দিতে না, আর শহরে গিয়ে তোমার সুস্থতার জন্য টাকাও কামাতে দিতে না, তাই বলিনি।
দাঁড়া টে মা আমার, যাস না, শহর ভালো জায়গা না, ওখানে যাস না, তুই প্রয়োজনে ওই টাকা দিয়ে তুই গ্রামে একটা বিজনেস কর, ওখানে যাস না। যিশুর সব বাধা অতিক্রম করে টে শহরের পথে রওনা হয়, কেননা টে তার মাকে সুস্থ দেখতে চায়। টে তুই এটা কী করলি? তোর মায়ের কথা অমান্য করে ঢাকা শহরে চলে যাচ্ছিস? না না, আমি এসব কী ভাবছি, আমাকে আমার মাকে সুস্থ করতে হবে, এসব উল্টাপাল্টা কথা ভাবা যাবে না। ঢাকা শহরে যেতে হবে, টাকা কামাতে হবে, আর সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করতে হবে, যেতেই হবে আমাকে। এসব ভাবতে ভাবতে টে ঢাকা শহরে এসে পৌঁছালো। ঢাকা শহরের মাটিতে পা দিয়ে টে চারপাশে দেখতে লাগলো। জীবনে প্রথম সে ঢাকা শহরে এসেছে। এরপর সে পথ দিয়ে হাঁটতে শুরু করলো। জানে না কোথায় যাবে, কিন্তু এটা জানে যে তাকে একটা জব খুঁজতে হবে টাকা কামানোর জন্য। এমন অবস্থায় হঠাৎ করে তাকে একটা গাড়ি মেরে দিল, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়ির ভিতরে মাফিয়া জিয়ন জাংকুক বসেছিল। তার কোনো ড্রাইভার ছিল না। সে নিজের কাজ করতে নিজেই পছন্দ করে, তাই একাই গাড়ি চালিয়ে এখানে ওখানে লং ড্রাইভে যায়। শেট, আমার গাড়ির সামনে আবার কে বললো। এরপর জিয়ন জাংকুক গাড়ি থেকে নেমে দেখতে যায় যে তার গাড়ির সামনে কে। খুব সুন্দর একটা মেয়ে তার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মাটিতে লুটিয়ে পড়েছে, অনেকটাই আহত হয়েছে, টে অজ্ঞানও হয়ে গেছে। জাংকুক আর কী বা করতো, টেকে কোলে তুলে নিজের গাড়িতে বসালো আর গাড়ি ড্রাইভ করতে লাগলো। টেকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। সে অপেক্ষা করছে টের জ্ঞান ফেরা। টের থেকে জানবে যে টে কোথায় থাকে, তারপর টেকে সেখানে রেখে আসবে। কি আর করার, সে অ্যাক্সিডেন্ট করেছে তাই টেকে নিল। কিছুক্ষণ পর টের জ্ঞান ফিরল। আমি কোথায়? আমার কি ব্যথা লাগছে। আমি আর আপনি কে? আমাকে কেন গাড়িতে তুলেছে? এই মেয়ে, এই এত ন্যাকামি আমার ভালো লাগছে না। বলো তোমার বাড়ি কোথায়, আমি তোমাকে সেখানে রেখে আসি। আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি তো গ্রামে। এখানে তো আমি জব করতে এসেছি। আপনি কি আমাকে একটা জব দিতে পারবেন? যেই কাজই দিবেন আমি করব। আমার একটা জবের খুব দরকার। আসলে আমার অসুস্থ মায়ের চিকিৎসা করাতে হবে। টের মুখে জবের কথা শুনে জিয়ন জাংকুকের মনে পড়ে গেল সে বেশ কিছুদিন ধরে তার বাড়ির জন্য একটা কাজের দাসী খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। টেকে এই কথাটাই বলবে। ও জব, তুমি আমার বাড়িতে কাজের লোকের কাজ করতে পারবে? আমি অনেক দিন ধরে কাজের লোক খুঁজছি, তুমি পারলে বলো। একে তো আপনার গাড়ি দিয়ে আমাকে আহত করে ফেললেন, তার উপর আমাকে দেখি কি আপনার কাজের মেয়ে মনে হচ্ছে যে আপনার বাড়িতে আমাকে কাজের লোকের অফার দিচ্ছেন? আমি তো তোমার সাথে জোরাজোরি করছি না, তোমার ইচ্ছে হলে করবে, না হলে করবে না, এটা তোমার বিষয়। আমি জাস্ট বলার তাই বললাম। মাস শেষে তুমি যত টাকা চাইবে তত টাকাই আমি দিব, দেখো কাজ করতে পারো। করতে রাজি হয়ে গেল, কেননা গ্রামে তার অসুস্থ মা পড়ে আছে, ওই মায়ের চিকিৎসা করতে তার টাকা লাগবে। হ্যাঁ আমি পারবো, আপনি যা বলবেন তাই করতে পারবো। কাজটা কেমন সেটা দেখে লাভ নেই, কাজটা দিয়ে টাকা ইনকাম করতে পারলেই টের কাছে বড় একটা বিষয়। গুড জব, তাহলে তো ভালোই, আমি একটা মেট খুঁজে পেয়ে গেলাম। এরপরে জাংকুক আবার গাড়ি ড্রাইভ করতে করতে জাংকুকের বিরাট প্রাসাদের মতো বাড়ির সামনে এসে গাড়ি থামায়, আর টে তো মুগ্ধ হয়ে চারপাশ দেখছিল। জিয়ন জাংকুক গাড়ি থেকে নামে এবং টেকে বলে, কি সারাদিন গাড়িতে বসে থাকবে, তোমাকে কি আলাদাভাবে বলতে? এরপর টে গাড়ির দরজা খুলে বের হয়। বের হচ্ছি তো, এমন রাগারাগি করছেন কেন? এত বড় বাড়ি আমি প্রথমবার দেখলাম, তাই একটু দেখতেও দিবেন না? এত বড় বাড়ির কাজ আমি একা করব? এইটুকু একটা মেয়ে আমি। আরে ও ম্যাড, তুমি একাই তো করবে, আর কে করবে? আমি তো তোমাকে শুরুতেই বলে দিচ্ছি, করতে পারলে বলো, না করতে পারলে নেই। তুমি যত চাইবে আমি তত বেতন দিব। এখন বলো করতে পারবে নাকি পারবে না? তুমি এত বড় বাড়ি জীবনে কখনো দেখোনি? ওহ, ইউ আর পোর পিপল, সো ইউ ডোন্ট সি দিস। হয়েছে, কাজ শুরু করে দাও। এত ইংলিশ মারাবেন না আমার সাথে, আমি কিন্তু অতটা ইংলিশ বুঝি না, গ্রামের মেয়ে আমি, আমার সাথে বাংলাভাবেই কথা বলবেন। দেখ, তোর জন্য আমি আবার অ্যাডভান্সভাবে বাংলা কথা বলতে পারবো না, আমার মুখ দিয়ে বাংলা কথা আসে না। ইংলিশ বুঝলে বুঝবি, না বুঝলে না বুঝবি, এত কিসের গিয়া? লোকটা খুব বদমেজাজি, কিছু বলাও যায় না, মনে মনে ভাবলো টে। জাংকুক সত্যিই খুব বদমেজাজি। আর বাকি সিনগুলো আমি কাট করে দিচ্ছি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, তার জন্য সরি, কারণ আমার এক্সাম ছিল। টে 1 মাস এই বাড়ির সব দায়িত্ব বহন করেছে অনেক কষ্ট করে। মাস শেষে বেতন দেওয়ার সময় এসে গেছে, কিন্তু জিয়ন জাংকুক তাকে এখনও বেতন দিচ্ছে না। লোকটা কেমন, আমাকে বেতন না দিয়ে বসে আছে। এই বলে টে জিয়ন জাংকুকের রুমে চলে যায় তার কাছে বেতন খোঁজার জন্য। অবশ্য জিয়ন জাংকুকের পার্সোনাল রুমে টেকে আসতে নিষেধ করা হয়েছিল, তাই টে 1 মাস যতদিন কাজ করেছে বাকি সব রুমে যাওয়া আসা হলো, এই রুমে সে যাওয়া আসা করেনি। রুমের ভিতর ছিল অন্ধকার। টে 1 পা 2 পা করে রুমে ঢুকতে লাগলো, মনে করলো রুমে কেউ নেই, আজ এই সুযোগে সে ঘরটা দেখবে। কিন্তু সে অন্ধকার ঘরে বিছানায় বসে ইচ্ছে মতো ড্রাঙ্ক করছিল জিয়ন জাংকুক। সে যখন বুঝতে পারে রুমে কেউ ঢুকেছে, সে রুমের লাইটটা অন করে দেয়। টে তখন ভীষণ পরিমাণ ঘাবড়ে যায়, হুট করে জাংকুককে নিজের সামনে দেখে। মানে আমি বুঝতে পারিনি আপনি রুমে আছেন। আমি আপনাকে আমি এখানে বেতন নেওয়ার জন্য এসেছি। 1 মাস হয়ে গেছে না, বেতন দিচ্ছেন না যে, তাই বল। বেতন লাগবে তোর? তোকে আমি বেতন দেবো, দাঁড়া, তার জন্য তোর সাথে
তাই আমি একটা কাজ করব, বল মেনে নিতে পারবি কাজটা? দীর্ঘ 1 মাস আমি এই বাড়িটা একা হাতে সামলেছি, এখন আপনি আবার আমার সাথে কি কাজ করতে চাচ্ছেন? আমার বেতন দিন, আমি এখান থেকে যাবো, আমার ভালো লাগছে। ওহ, তোদের মতো গরিবদের মনে সারাদিন টাকা টাকা ঘুরঘুর করে, কিসের এত বেতন বেতন? বেতন প্রয়োজন এক্সট্রা দিব, বল কাজটা করবি? আমার জানা নেই আপনি আমার সাথে কি কাজ করতে বলছেন। আচ্ছা ঠিক আছে, যেটা বেতন এক্সট্রা দিবেন করুন। বলে রাখা ভালো, ড্রিঙ্ক ইভেন ওয়াইন খাওয়া, মাতাল ভাব এসব কিছুই বুঝতো না, যেহেতু সে একটা গ্রামের সাদা সিধা সরল মেয়ে। এরপর জিয়ান জাংকুক টের মাথা থেকে পা পর্যন্ত দেখে একটি স্মিক করে। কাজ শুরু করব, কাজটা লজ্জা করছে আমার খুব। শুরু করব? কি এমন কাজ যে আপনি লজ্জায় মরে যাচ্ছেন? কাজটা তাড়াতাড়ি আমার সাথে করে আমার বেতনটা পরিশোধ করে দিন। গ্রামে আমার অসুস্থ মা পড়ে আছে, তার চিকিৎসার জন্য আমার খুব টাকার দরকার, দিন না। এরপর জিয়ান জাংকুক টের দিকে এগোতে থাকে। তাহলে কি বল, কাজটা শুরু করেই দিই, তোর যেহেতু টাকা লাগবে আর তাড়াহুড়ো করছিস। টেও পিছনের দিকেও এগোতে থাকে। আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? কি মতলব করে আছেন আপনি? এরকমটা করতে পারেন না। আপনার মতলব আমার শুরু থেকেই ঠিক লাগছে না। কি করতে চাচ্ছেন সেটা বলুন তো একটু। এত বলে কি হবে, করলেই তো দেখতে পাবি। আর তোর তো টাকার দরকার, আমি তোর সাথে কী করেছি সেটা তো তোর দেখার দরকার না, তাই না? আয় আয়, কাছে আয়। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা জিসুকে দেখতে পাই, অর্থাৎ টের মাঝে এখনও গ্রামে অসুস্থ অবস্থায় ছিল। তার অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে। তার মেয়ে কোথায় চলে গেল এই চিন্তা করতে করতে, আর তার শরীরটা আগে থেকেই খারাপ ছিল। এক পর্যায়ে একদিন সে মারা যায়। টে সকালে উঠে ব্যাগ গুছাচ্ছে শহরের থেকে গ্রামে চলে যাবে বলে, কেননা ঢাকা শহরের মানুষের চরিত্র কতটা খারাপ সে জিয়ন জাংকুককে দেখে আগে থেকেই বুঝে গেছে। এরপর সে ব্যাকপ্যাক সব গুছিয়ে জিয়ন জাংকুকের কাছে যাই শেষবারের মতো বেতন খুঁজতে। কী ব্যাপার, তুমি কোথায় চলে যাচ্ছ এভাবে? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জেনে আপনি কি করবেন? আপনি আমার বেতনটা দিন, আমি যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। হোয়াট ইজ ইউর বিহেভিয়ার? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার মালিক আর তুমি আমার চাকরানি? ভুলিনি, আপনি ভুলতে বাধ্য করছেন। আমি আপনাকে যথেষ্টই সম্মান করেছি। প্রথমত আপনি আমার বেতন ঘোরাচ্ছিলেন, আর কাল রাতে আপনি আমার সাথে সব কী করলেন একটা চাকরানির সাথে? হোয়াট? আমি আবার তোমার সাথে কি করেছি? আমার তো নিজের, এগুলোকে আমি নিজের মুখে এখন আপনাকে বলে দিব? আপনি নিজেই করেছেন আর নিজেই ভুলে গেছেন? বাহ, আপনি তো আমার কলঙ্কে দাগ লাগিয়ে নিজেই সব ভুলে গেলেন। কলঙ্কে দাগ? ও, রাতে তো আমি ড্রাঙ্ক করেছিলাম, আর তখনই বোধহয় কিছু। আপনি কি করেছিলেন তা আমার দেখার বিষয় না, আপনি আমার সাথে যা করেছেন সেটা দেখার বিষয়। আমি এখান থেকে চলে। জিয়ন জাংকুক বুঝতে পারে রাতে সে যখন ড্রাঙ্ক করে নিজের খাটে ইচ্ছা মতো ড্রাঙ্ক করছিল, তখনই টে তার ঘরে ঢুকেছিল, আর সেই সময় ভুলবশত নিজের হুঁশে না থেকে সে করে ফেলে। দেখো, এটা আমি ইচ্ছে করে করিনি। আমি এমন একটা জিনিস খেয়েছি যেটার কারণে আমার মধ্যে নিজের হুঁশটা ছিল না। আর তুমি ভেবে দেখো, আমি কেন চাকরানির সঙ্গে এসব করতে যাব? আমার এসব একদমই করার ইচ্ছা নেই। আচ্ছা বলো কোথায় যাবে, আমি তোমাকে দিয়ে আসি। ইচ্ছে করে না কি করে করেছেন তা আমার জানার নেই। আমার বেতনটা দিন, 1 মাস আমি অনেক কষ্ট করে কেটেছি, তারপর যেখানে যাওয়ার যাব। এরপর জিয়ন জাংকুক টের বেতনটা পরিশোধ করে দেয় এবং টেকে বলে, বলো এখন কোথায় যাবে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি সাথে গেলে তুমি সেফ। আমার সেফটির বিষয়ে আপনি চিন্তা করলে তো রাতে আমার ইজ্জতে দাগ লাগাতে পারতেন না, তাই না? তোমাকে আমি বলছি তো আমি এসব ইচ্ছা করে করিনি, তখন আমি অনেক ড্রাঙ্ক করেছিলাম। তুমি কি কোনো কিছু বোঝার চেষ্টা করো না? আমাকে বলো, আমি আমার কারে করে তোমাকে দিয়ে আসবো। আপনার সাথে আমি কোথাও যেতে চাই না। আপনিই তো আমার সবচেয়ে বড় বিপদ। আপনি আবার আমাকে কোন বিপদ থেকে সেভ করার জন্য আপনার সাথে যেতে বলছেন? আপনাকেই তো আমার সবচেয়ে বড় বিপদ মনে হচ্ছে এখন আমার কাছে। আই এম এ মাফিয়া, আর মাফিয়াকে সবাই ভয় পায়, আর এই মাফিয়াটা যখন তোমার সাথে থাকবে তখন তোমার ক্ষতি কেউ করতে পারবে না, তাই তো বললাম। টের চোখ থেকে তখন পানি পড়তে লাগলো। ক্ষতি? আমি কি করে যাব এই মুখ নিয়ে গ্রামে? আপনি এটা একটিবারও ভাবলেন না রাতের বেলা? আর এখন আপনি আমার ক্ষতি নিয়ে ভাবছেন? তোমার সেফটি নিয়ে চিন্তা করছি বলে এই নয় যে তুমি আমাকে বারবার দোষারোপ করবে আর কাটা গায়ে নুনের ছিটা দিবে। বলো কোথায় যাওয়ার, আমি নিয়ে যাচ্ছি, না হলে কিন্তু। এরপর টে কিছুটা ভয় পেয়ে যায়। আমার গ্রামের বাড়িতে যাব। এরপর জিয়ন জাংকুক এবং টে জিয়ন জাংকুকের গাড়িতে বসে। এরপর জিয়ন জাংকুক ড্রাইভ করতে করতে টের গ্রামের বাড়িতে চলে আসে। আপনি একটু বাইরে দাঁড়ান, এটা হচ্ছে আমাদের ঘর। ঘরের মধ্যে নিশ্চয় আমার মা বসে আছে, আমি মাকে সারপ্রাইজ দিয়ে আসছি। আমাকে দেখে অনেক খুশি হবে, অনেকদিন পর দেখবে তো। তোমরা এই পোর হাউসে থাকো, এত ছোট ঘর তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যাও, আমি দাঁড়াচ্ছি।
এরপর টে তার মায়ের মিষ্টি হাসি দেখবে বলে অনেক খুশিভাবে ভেতরে ঢোকে, কিন্তু তারপরে তার সব খুশি ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সে তার মাকে বিছানায় লাশ হিসেবে দেখতে পায়। তার মা লড়ছিল না, দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে কোনো প্রাণ নেই, দেহটা শীর্ণ। আর দেখে এটাও বোঝা যাচ্ছে যে যিশু অনেক আগে এখানে মরে পড়ে আছে। মা, তুমি কথা কেন বলছো না? মা, আর লড়ছো না বা কেন? তার মানে কি তুমি আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছো? দেখো মা, আমি তোমার মেয়েটে কাজ করে টাকা নিয়ে তোমার চিকিৎসার জন্য এসেছি। আমার ভুল হয়েছে মা, সেদিন তোমার অনুমতি ছাড়া আমার ঢাকা শহরে যাওয়া উচিত। বাহির থেকে কান্নাকাটির আওয়াজ পেয়ে জিয়ন জাংকুক ঘরে এসে দেখে টে তার মৃত মায়ের লাশের সামনে বসে প্রচুর কাঁদছে। কেন জানি জিয়ন জাংকুকের এই অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে প্রথমবারের মতো এত মায়া হলো। তারপর সে টেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে মানা করলো, বলল, কেঁদো না। তখন জিয়ন জাংকুককে ধাক্কা দিল। আপনি কোন সাহসে আমাকে বুকে জড়িয়ে নিচ্ছেন? আপনার জন্য আমি আমার প্রিয় মাকে হারালাম, সব কিছু হারালাম, আমার ইজ্জতটাও হারালাম, এখনও বুকে জড়িয়ে নেওয়ার ইচ্ছা? জিয়ন জাংকুক সেই মুহূর্তে টেকে কিছুই বলল না, কেননা সব কিছুর জন্য তো সেই দায়ী। কোন মুখে সে টেকে কিছু বলবে, তাই সে চুপ করে আছে। আমাকে ক্ষমা করে দাও টে, কাল রাতে আমি ড্রাঙ্ক করে যা করেছি তা আমার উচিত হয়নি। তোমার বেতনটা পরিশোধ করে দেওয়া উচিত ছিল, ক্ষমা করে। আমি ক্ষমা করে দিলে কি আমারও মৃত মা ফিরে আসবে? আমি ক্ষমা করেই দিলেই কি আমার ইজ্জতটা ফিরে আসবে? তাহলে আমি আপনাকে কোন মুখে ক্ষমা করবো? আর আপনিও বা কোন মুখে ক্ষমা চাচ্ছেন? একটা ক্ষমা দিয়ে যদি সব ঠিক হয়ে যেত তাহলে তো সবাই ক্ষমা করে দিত। না টে, এখানে তোমাকে আমি থাকতে দিব না। এখানে থাকলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি আমার সাথে আমার ঢাকা শহরে চলো, তুমি আমার বাড়িতে থাকবে আর আমার বিয়ে করা স্ত্রী হিসাবে থাকবে। আমি তোমার ইজ্জত নষ্ট করেছি না, আমি সেটা ঠিক করব। চলো, এখানে থাকলে তোমাকে কলঙ্কিত হয়ে থাকতে হবে। টে তখন মনে মনে ভাবতে লাগলো, এই মাফিয়া লোকটা কি বলছে? সে তার মতো একটা কাজের দাসীকে নিজের বউ বানাতে চাচ্ছে, এ আবার কেমন রূপ? যাই হোক, টের তো আর যাওয়ার কোনো জায়গা নেই, কী বা করার, এই বিষয়টা তাকে রাজি হতেই হবে। আপনি আমাকে বিয়ে করবেন? আমার মতো কাজের দাসীকে বিয়ে করে থাকতে আপনার কষ্ট হবে না? কথায় কথায় তো আমাকে ফকিন্নি বলে ডাকতেন, আর এখন বউ করব? জীবন কখনো মিথ্যা বলে না। আমি তোমাকে বলেছি বউ করব মানে বউ করব। চলো, তুমি আমার সাথে থাকবে টে। আমি তোমার এই কষ্ট দেখতে পারবো না। আমি তোমার ক্ষতি করেছি, কিন্তু ক্ষতির পরিশোধ আমি এখন করে দেবো। তো যাই হোক, এরপরে জিয়ন জাংকুক এবং টে কাজী অফিসে গিয়ে একে অপরের সঙ্গে বিয়ে করে জিয়ন জাংকুক টেকে নিয়ে ঢাকা শহরে নিজের বাড়িতে চলে আসে, আর এখন থেকে তারা স্বামী স্ত্রী। টে অনেক খুশি ছিল, সে বিয়ের পর তার স্বামীর আদর পাবে, কিন্তু তার সব স্বপ্ন ভেঙে গেল, কেননা বিয়ের পর সে জিয়ন জাংকুকের অন্য রূপ দেখতে পেল। তোর মতো ফকিরনি ভাবলি কি করে তুই আমার স্ত্রীর মর্যাদা পাবি? তার উপর আবার তুই কোন সাহসে গ্রামে গিয়ে তুই আমার নাম খারাপ করতি? এই জন্য আমি তোকে বিয়ে করেছি, যাতে তুই আমার নামটা খারাপ করতে না পারিস। আর একবার যেহেতু তোর সাথে আমি সেক্স করেই দিয়েছি, এখন বারবার সেক্স করতে কোনো অসুবিধা হবে না। তুই তো নিষেধ করতে পারবি না, নিষেধ করার সব পথ তো বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, একটা মানুষের মন যখন বারবার ভেঙে যায় তখন সেটা জোড়া লাগানো যায় না। আমার মন একবার ভেঙে গেছিলো, কিন্তু তারপর আমি আপনাকে আবার সুযোগ দিয়েছি, আর আপনি সেই সুযোগ নিয়ে আবার আমার সাথে খেলবেন? আপনি কি ভাবছেন কি নিজে? আমি যা ভাবছি ঠিকই ভাবছি। তুই সাহস কত বড়, তুই আমাকে দোষারোপ করেছিস? আমি রাতে ড্রাঙ্ক করে তোর সাথে এসব করেছি, আর তুই ভাবছিস আমি ইচ্ছা করে করেছি? তুই কী করে ভাবলি যে তোর মতো কাজের দেশের সঙ্গে আমি ইচ্ছা করে করবো? যেহেতু ভেবেছিস ইচ্ছা করে করেছি, এখন ইচ্ছা করে করবো, মানা করার তোরকে? এরপর টের সাথে জাংকুক নিজের চাহিদা মিটিয়ে সেই রুম থেকে চলে যায়, কিছু না বলে। আমি বারবার মানুষ চিনতে ভুল করছি। কেন আমি আবার এখানে এলাম? নিজের বিপদ আমি কেন ডেকে আনলাম? আমি তো জানতাম যে ইনি একজন মাফিয়া, এনার মনে কখনো দয়া জাগতে পারে না। মাফিয়ারা কখনো ভালো হয়ে থাকে। এই শোন, তোর এই ন্যাকাকান্দা বন্ধ কর। আর বিকেলবেলা আমার বন্ধু সুগা আসবে, যাকে আমি আদর করে দলা বিলাই ডাকি। ওর জন্য খাবার রান্না করে রাখবে। আর যদি দেখি না ওর সামনে দলাডলি ঘষাঘষি বা ওর সাথে একটু মেলামেশার চেষ্টা করিস, তোকে কিন্তু আমি দেখে নেবো, মনে রাখিস। তুই শুধু আমার বউ, ওর না। টে তখন চুপচাপ মনে মনে ভাবতে লাগলো, এ আবার কেমন জেলাসি? জিয়ন জাংকুক নিজেই বলেছে টেকে সে বইয়ের মর্যাদা দেবে না, এমনিই বিয়ে করেছে চাহিদা মেটানোর জন্য। তাহলে সে কেন টেকে মিনিয়ঙ্গির সঙ্গে মিশতে মানা করছে? মিনিয়ঙ্গির সাথে মিশলে যদি টে, তাহলে তার কেন এত খারাপ লাগছে? কেমন জেলাসি এটা সে বুঝতে পারছে না। তবে কি টে ডার্ক রোমান্সের ফাঁদে ফেসে গেল? দেখতে পাবে সুন্দরীরা ... তোমরা বাকিটা দেখতে থাকো, আমি আর মুখে মুখে বলছি না। লেটস গো। বিকেলবেলা জিয়ন জাংকুকের বন্ধু মিনিয়ঙ্গি জিয়ন জাংকুকদের বাসায় আসে। সে অবশ্য জিয়ন জাংকুকের বিয়ের বিষয়ে জানতো না এখন পর্যন্ত। অন্যদিকে টের ও খাবার দাবারের সকল ব্যবস্থা করা শেষ। মিনিয়ঙ্গি ঘরে এসেছে দেখে জিয়ন জাংকুক এবং মিনিয়ঙ্গিকে খাবার দিতে চলে যায়। এই নিন, আপনারা দুজন খেয়ে নিন। আরে জাংকুক, তুই বিয়ে করে ফেলেছিস? তুই তো আমাকে বলিসনি। আচ্ছা যাই হোক, বলিসটি, যাই হয়েছে হয়েছে, আমি তো এখন দেখে নিয়েছি। বন্ধুর বউ মানে আমারও বউ, কিন্তু ভাবি তো খুব মিষ্টি দেখতে। তা ভাবি কেমন আছেন বলুন? আর আপনার নামটাও তো জানা হলো না, আপনার নামটাই বলুন। আমার নাম টে। কথাটা বেশ ঘাবড়েই বললো টে, কেননা টে জানে যে যদি মিনিয়ঙ্গি ঘর থেকে চলে যায় এরপর জিয়ন জাংকুক তার সাথে ভালো করে প্রতিশোধ মিটিয়ে নিবে। কেননা জিয়ন জাংকুক আগেই টেকে ওয়ার্নিং দিয়ে রেখেছে যাতে সুগার সাথে খুব একটা কথা বা মেলামেশা না করে। টে, ঘরে যাও।
টে ঘরে যেতে লাগলে মিনিয়ঙ্কি তাকে থামিয়ে দেয়। থাক না, তুই ভাবি কি চলে কেন যেতে বলছি? টে আমার ওয়াইফ, আর তোকে জিজ্ঞেস করে কি আমি আমার ওয়াইফকে বলবো যে কোথায় কি করতে হবে না করতে হবে? যাও টে, ঘরে যাও, যেতে বললাম তো। জাঙ্কুকের দমকে টে ভয় পেয়ে যায়, আর এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সে ঘরে চলে যায়। যাই, এই ধরা বিলাই, এর ঘরে বিলাই, তুই কিন্তু একদম নিজের লিমিটে থাকবি। আমার বউর দিকে এত কিসের নজর দেওয়া তোর? হ্যাঁ, আবার বলছিস বন্ধুর বউ মানে আমার বউ? আমি কি তোকে আমার বউ একবারও শেয়ার করেছি যে তুই এটা বলছিস? লাত্তি মেরে তোকে কিন্তু উগান্ডা পাঠিয়ে দিব আমি। তাই লাত্তি খেয়ে উগান্ডা যাওয়ার আগে আমার ঘর থেকে এমনি এমনি ভালোভাবে বেরিয়ে যা বলছি। কত বড় সাহস, আমার বউয়ের দিকে সে নজর দিচ্ছে। তুই তোর বউয়ের জন্য আজকে ছোটোবেলার বন্ধুর সাথে এমন ব্যবহার করতে পারলি? তোর বউয়ের সাথে আমি কি কোনো লুচ্চামি করেছি? শুধু ওর নামটা জিজ্ঞেস করেছি আর বলেছি দেখতে মিষ্টি। ঠিক আছে, চলে যাচ্ছি, আর কখনো কথা বলবো না তোর। হ্যাঁ তো যা, যা না। তো তোকে কে থামিয়ে রেখেছে? তোকে তো আমি বলছি না যে আমার ঘরে বসে থাকতে, বন্ধুত্ব করতে আসতে আমার সাথে। আর এভাবে এই দুই বন্ধুর তুমুল ঝগড়ায় তাদের বন্ধুত্ব ভেঙে যায় শুধুমাত্র টের জন্য। আর জিয়ন জাংকুক টেকে নিয়ে জেলাসি হয়েছে বলেই এমন করেছে। আর টে ঘরে বসে সব শুনছিল। রুমে বসে এসব শুনে টের হাত পা কাঁপছিল। এখন যে তার সাথে কি হবে, সে যে কেন সুগার সামনে যেতে গেল? যদি সে সুগার সামনে না যেত, সুগা তাকে দেখতো না, আর এতগুলো ঝামেলা হতো না। নিজেকেই সব দোষ দিচ্ছে টে, আর ভয়ে হাত পা কাঁপছে তার। কি করবে এখন? মিয়ঙ্গি চলে যাওয়ার পর জিয়ন জাংকুক সোজা সেই রুমে যায় যে রুমে টে বসে আছে, আর টের দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে। চোখ দুটো লাল, অনেক রাগ আছে টের ওপর তার। কি হয়েছে? আপনি আমাকে এভাবে দেখছেন কেন? খেয়ে ফেলবেন নাকি আমাকে আবার? বড্ড বার বেড়েছে তোর, তোকে তো এখন একটা উচিত শিক্ষা দিতেই হবে। দাঁড়া, আমি আসছি। তোকে উচিত শিক্ষা না দিলে তুই শুধরাবি না। না না, আর না, আমার মতো একটা 17 বছরের পিচ্ছি মেয়ের প্রতি কি আপনার একটু দেওয়া হচ্ছে না? তো টে হচ্ছে 17 বছরের গল্পের ইন্ট্রোতে বলতে সরি টু সে, আর হচ্ছে টে এখন ক্লাস 10-এ পড়ে। পিচ্ছি বুড়া দিয়ে কী হবে? তুই আমার ওয়াইফ, আর আমার যা প্রয়োজন তোর থেকে নেওয়া তা তো আমাকে নিতেই হবে। আমি কি পিচ্ছি বুড়া দেখে এখন বসে থাকলে হবে নাকি? আয় আয়, শীঘ্রই, দেরি করিস না, শীঘ্রই আয়, শীঘ্রই আয়। এরপর জাংকুক যা করা করে নিয়েছে তা তোমাদেরকে আর বলছি না। ডট ডট ডট, বাকিটা ইতিহাস, তোমরা নিজেরাই বুঝে নিও। চলো বাকি সিনগুলোতে চলে যাই। এভাবে এই টের উপর নানা দিন নানা রকম অত্যাচার চলতো, আর সব অত্যাচার কীভাবে করতো তা তো তোমরা বুঝতেই পারছো, আর বলবো না। অন্য ছেলেরা টের সঙ্গে মেশার চেষ্টা করলে সব কিছু টের উপর দিয়ে যেত। অন্যদের দোষ জিয়ন জাংকুক দিলেও টেকে ঘরে এসে সেক্স করে শাস্তি দিত। তো এমনই একদিন টের কোলজুড়ে সন্তান আসার সময় হয়ে যায়। বাকিটা তোমরা বুঝতেই পারছো। আর এই সন্তানের জন্য এখন টে 10 মাস সেফ থাকতে পারবে। এমনটা নয় যে জাংকুক এই সময়গুলোতে টের কাছে আসার চেষ্টা করেনি। কাছে আসার চেষ্টা করলে টে বলতো, আপনি কি ভুলে যাচ্ছেন আপনার দুনিয়াতে আসতে চলেছে? পরিস্থিতি কি অদ্ভুত, তাই না জিয়ন সাহেব? কিছুদিন আগেও আপনি আমার মালিক আর আমি আপনার কাজের দাসী ছিলাম, আর এখন আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি। তার উপর আমি একটা পিচ্চি মেয়ে, আর এখন আমি আরেকটা পিচ্চির জন্ম দিতে চলেছি। সত্যি খুবই অদ্ভুত লাগছে, মনেই হচ্ছে আমি বাস্তব জগতে আছি। ওফ টে, মাঝে মাঝে মনে হয় যে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলি, কেননা এই বাচ্চাটার জন্য আমি তোমার কাছে আসতে পারছি না, তোমার সাথে কিছু করতেও পারছি না। আমার খুব রাগ হচ্ছে বাচ্চাটার উপর, জানো তো। তা বাচ্চাটা তো আপনার জন্যই আমার পেটে এসেছে, তাই না? আর আপনি ওকে নষ্ট করার কথা বলছেন, তাহলে তো আরেকটা আসবে, আরেকটা আসবে। আপনি কয়টাকে করবেন? দেখুন, আপনার এসব ফালতু কথা বাদ দিন, নতুন জীবন শুরু করুন। এখন থেকে আমরা মা বাবা, এখন আমরা নিজেদের মধ্যে একটা মাঝখানে, তাই পুরানো সব কিছু ভুলে নতুন করে জীবনটা শুরু করা উচিত। প্রায় 10 মাস 10 দিন পর টে এবং জিয়ন জাংকুকের বাচ্চা তাদের সামনে আসে। জিয়ন জাংকুক এখনও তার বাচ্চার উপর রেগে থাকে, কিন্তু দেখতে দেখতে সেও তার বাচ্চাকে ভালোবাসে। আর টে এবং জিয়ন জাংকুক একজন মর্যাদাবান মা বাবা হয়ে ওঠে। তো সুন্দরীরা, আজকের এফএফটা আমি এখানেই শেষ করতে চলেছি। নেক্সট এফএফের জন্য তোমরা আমার ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এফএফটা দিতে লেট হলো, কেননা বিভিন্ন কারণে আমি ভিডিও এডিটিং করতে পারছিলাম না। ফাইনালি আজকে আমি এটা কমপ্লিট করতে পেরেছি, তাই আজকে আপলোড দিচ্ছি। সো আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে, যারা রিপ্লাই দিতে পারবে তাদের কমেন্ট আমি পিন করব। সেটা হচ্ছে, তোমরা যদি রিয়েল আর্মি হয়ে থাকো, বিটিএসের 7 জন মেম্বারের ফুল নেম কমেন্ট বক্সে বলে যাও। দেখি কয়জন রিয়েল আর্মি আছে আমার ভিডিও দেখে।